গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। নতুন করে একদিনে আরো ৯৫ ফিলিস্তিনি নিহত। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেদুইন ও দ্রুত সাম্প্রদায়িক দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন নিহত। চলতি বছর সহিংসতায় বহু লোক মারা যায়। পুতিন দিনে সুন্দর কথা বলেন, রাতে বোমা মারে বলে মন্তব্য ট্রাম্পের। ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা। এবং যুক্তরাজ্যে উড্ডয়নের পরে বিধ্বস্ত হলো একটি বিমান, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বিমানবন্দরটি। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে একদিনে অন্তত ৯৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে বাহিনীটি। রোববার গাজা সিটির একটি মার্কেটে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছে চিকিৎসক সহ কমপক্ষে ১৭ জন। এছাড়াও মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এদের মধ্যে ৭ শিশু রয়েছে। এদিকে গাজায় প্রায় ২১ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৫৮,০০০ ছাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলি বর্বরতার মাঝেও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত একটি নৌকা বিপুল পরিমাণ মানবিক সহায়তা সামগ্রী নিয়ে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করেছে। ইরান ও ইসরায়েলের সবশেষ সংঘাতে প্রাণনাশের লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপরও হামলা করে ইসরায়েল। এক সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য সামনে আনে সংবাদ মাধ্যম পার্স। হামলায় প্রাণে বাঁচলেও সামান্য আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করে শাসন ব্যবস্থা পরিবর্তনের দুরভিসন্ধি থেকে এই হামলা চালানো হয়। সামদানি প্রত্যয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলতি বছরের ১৫ জুন ইরান ও ইসরায়েলের সংঘাত যখন তুঙ্গে, তখন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানেই তার ওপর হামলা চালায় ইসরায়েলি ড্রোন। অস্ত্রবিরতির মাধ্যমে দেশ দুটির সংঘাত সাময়িকভাবে বন্ধ হলেও প্রতিনিয়তই সামনে আসছে নিত্য নতুন তথ্য। ১২ দিনের সংঘাতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপরও হামলা হয়েছে এমন তথ্য প্রথম সামনে আনে সংবাদ মাধ্যম ফার্স। সংবাদ মাধ্যমটি জানায়, তেহরানের পশ্চিমাঞ্চলের এক সরকারি স্থাপনার ভূগর্ভস্থ কক্ষে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় ভবনের প্রবেশপথ ও বের হওয়ার পথে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বিমান। তেহরানে সরকারের নির্বাহী বিভাগ, আইন ও বিচার বিভাগের প্রধান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। দুপুরে মধ্যাহ্নভোজের কিছুক্ষণ আগেই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের এক শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা আরও জানান, দেশটির ৩ বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য হামলা চালায় ইসরায়েল। এ হামলার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনই মূল লক্ষ্য ছিল নেতানিয়াহুর, এমনটা মনে করছেন তিনি। হামলার পরপর ওই ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকে ঠিক করে রাখা জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ সরকারের অন্যান্য কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান পায়ে চোট পান। এদিকে গেল সপ্তাহে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ওপর হামলার বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করে সফল হতে পারেনি। ১২ দিনব্যাপী চলা ইরান ইসরায়েল যুদ্ধ অচল অবস্থা তৈরি করে বিশ্ব রাজনীতিতে। পারস্পরিক অস্ত্রবিরতিতে সম্মত হলেও এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে শঙ্কায় মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব। সামদানি প্রত্যয়, আরটিভি। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুইদা শহরে বেদুইন সুন্নি ও সংখ্যালঘু দ্রুত সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানায়, শনিবার ও রবিবার দিনব্যাপী উভয় পক্ষ হামলা পাল্টা হামলা চালিয়ে গেছে। সাবেক স্বৈরাচার বাশার আল আসাদের পতনের পর থেকে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে দেশটিতে। তবে নিরাপত্তা বাহিনীর দাবি, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অঞ্চলটিতে কাজ করছে তারা।
চলতি বছর এপ্রিল ও মে মাসেও নিরাপত্তা বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে সহিংসতায় সিরিয়ায় বহু লোক নিহত হয়। টানা 10 দিন পর নিয়ন্ত্রণে এসেছে সিরিয়ার দাবানল। শনিবার বাতাসের বেগ কমে আসায় দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ার দাবানল পরিস্থিতির উন্নতি হয়। রোববার দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় ছড়িয়ে পড়া ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আগুনের বিস্তার রোধ করতে সক্ষম হয়েছে তারা। দাবানলে দেশটির প্রায় 100 বর্গ কিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। এদিকে অঞ্চলটির উচ্চ তাপমাত্রা, তীব্র রুক্ষ পাহাড়ি ভূখণ্ড ও 1 দশক ধরে চলা যুদ্ধের অসংখ্য মাইনের ঝুঁকির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে তুরস্ক, জর্ডান, কাতার ও ইরাকের উদ্ধারকর্মীরা। ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। পাশাপাশি এর সমস্ত খরচ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে বলেও নিশ্চিত করেন ট্রাম্প। অস্ত্রগুলো রাশিয়ার সঙ্গে লড়তে ইউক্রেনের খুবই প্রয়োজন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে থাকছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন মুখে যা বলেন তা তিনি নিজে মানেন না বলে এ সময় মন্তব্য করেন তিনি। আমরা এটা পাঠাবো, এটা আমাদের জন্য হবে ব্যবসা। আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠাবো, যা তাদের খুবই প্রয়োজন। পুতিন সত্যি অনেক মানুষকে অবাক করেছে। তিনি মুখে সুন্দর কথা বলেন এবং এরপর সন্ধ্যা হলে সবার উপর বোমা মারেন। আমি এটা পছন্দ করি না। অস্ত্রের পুরো ব্যয়ভার ইউরোপীয় ইউনিয়ন একাই বহন করবে বলে এ সময় জানান ট্রাম্প। এর আগে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ন্যাটোর কাছে অস্ত্র বিক্রির কথা জানিয়েছিলেন ট্রাম্প। অস্ত্রগুলো ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে যাবে বলে সে সময় সাংবাদিকদের নিশ্চিত করেছিলেন তিনি। এদিকে 2 দিনের সফরে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। সোমবার তার সঙ্গে বৈঠকের কথা জানান ট্রাম্প। সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং কংগ্রেস সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন রুটে। অর্ণব প্রসাদ, RTV। ট্রাম্পের শুল্ক আরোপ ঘোষণার জবাবে এবার পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এই কথা জানান। জোটভুক্ত দেশগুলোর স্বার্থ রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি। পাশাপাশি 1 আগস্টের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি সম্পাদনের সংস্থাটি আলোচনা চলমান রাখবে বলেও এ সময় জানান তিনি। এর আগে গেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্যের উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দেন। আগামী 1 আগস্ট থেকে এটি কার্যকর হবে। যুক্তরাজ্যের এসেক্স কাউন্টির সাউথ এন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরে এক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার বিকেল 4টায় একটি বিচক্রাফট B200 মডেলের উড়োজাহাজ বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। বিমানটিতে 9 জন যাত্রী ও 2 জন ক্রু থাকলেও কোনো হতাহতের তথ্য এখনো পাওয়া যায়নি। আগুন নেভাতে বিমানবন্দরে কাজ করছে এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দরটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুকধারীর হামলায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে পুলিশ সদস্য সহ একাধিক জন। কেন্টাকির ব্লু গ্লাস বিমানবন্দর ও আরেকটি গির্জায় পৃথক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সংবাদ মাধ্যম এনবিসিকে জানায়, সকাল 11টার দিকে বিমানবন্দরের টার্মিনাল সড়কে এক বন্দুকধারী পুলিশের এক সদস্যকে গুলি করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধাওয়া করলে বন্দুকধারী একটি চার্চে প্রবেশ করে। সেখানেও গুলি চালালে ঘটনাস্থলে 2 জন প্রাণ হারায়। এদিকে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও প্রাণ হারিয়েছে। এই ঘটনার তদন্তে কেন্টাকি স্টেট পুলিশ ছাড়াও FBI কে তলব করেছে স্থানীয় প্রশাসন।
2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান দেশের ইতিহাসে স্বাধীনতার পর সবচেয়ে বড় ঘটনা। ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়েছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রতিরোধ ও সংগ্রামের কারণে। ছাত্র জনতা, শ্রমিক, প্রবাসী, অভিবাসী সবাই নিজ নিজ অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়েছিল আন্দোলনে। অভ্যুত্থানে প্রবাসী অভিবাসী বাংলাদেশিদের অবদান ছিল অসাধারণ। নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 24 জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বুলেটে যখন রক্তাক্ত দেশ, তখন হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির ভাই বোনদের রক্ষায় সর্বস্ব দিয়ে পাশে ছিলেন প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিরা। যখন বাংলাদেশে এক দফা দাবিতে আন্দোলনটা শুরু হয়, তখন সেই আন্দোলনের পুরো স্রোতটা নিউ ইয়র্ক সহ সারা বিশ্বের উপর চলে আসে এবং নিউ ইয়র্কেও একইভাবে এক দফা আন্দোলন তৈরি হয়। অগস্টের 4 তারিখে বিকালে জ্যাকসন হাইটে সর্বশেষ যে আন্দোলনটা করি, সেখানে প্রায় 10,000-এরও বেশি লোক জমায়েত। নিউ ইয়র্কের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা বলতে পারবো এবং সবাই সেখানে সমবেতভাবে বলতে থাকে যে আমাদের একটাই দাবি, সেটা হলো স্বৈরার শাসক শেখ হাসিনার কে সরে যাওয়ার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1.5 কোটিরও বেশি প্রবাসী বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে জুলাই আগস্টে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। অনলাইন ও অফলাইনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, গুম, খুন ও গণহত্যার বিরুদ্ধে নিজের অবস্থান জানান দেন তারা। শান্তিপূর্ণ মিছিল মিটিং করতেছিল। এক পর্যায়ে খুনি হাসিনা এই আন্দোলনকারী ছাত্রদের উপাধি দিয়ে রাজাকারের নাতি, ছেলে নাতি বলে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যাকে বাংলাদেশে সবাই কাউয়া কাদের নামে পরিচয়, উনি ঘোষণা দিলেন যে ছাত্রদের আন্দোলন বন্ধ করতে হলে আমার ছাত্রলীগ বা আমার যুবলীগই যথেষ্ট। যুবলীগ, ছাত্রলীগ বাহিনী উপর্যুপরি তাদের উপর অ্যাটাক করে, এবং সেটা হওয়ার পরে দেখা গেল বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ, ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল সেই আন্দোলনে অংশগ্রহণ করে। ছাত্র জনতার বুকে গুলি চালানোর প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন তারা। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় প্রবাসীদের মনে ক্ষোভ তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান তারা। 17 জুলাই থেকে ফ্যাসিস্ট দেশে ইন্টারনেট বন্ধ করে দিলে পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে যান প্রবাসীরা। ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব বিভ্রান্ত করে তাদের। উদ্বেগ উৎকণ্ঠায় থাকা প্রবাসীদের তখন তথ্য পাওয়ার একমাত্র মাধ্যম হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যম, কিন্তু সেটিও ছিল অপ্রতুল। সে সময় বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তারা। আন্দোলনের শুরু থেকেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাংলাদেশিরা ছিলেন প্রতিবাদ মুখর। 16 জুলাইয়ের পর প্রায় প্রতিদিনই সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ছাত্র জনতার হত্যার প্রতিবাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান তারা। আমেরিকা সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশের বিভিন্ন শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, শিক্ষার্থী হত্যার প্রতিবাদে এবং ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন প্রবাসীরা, যা বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।